কেন? এই যে এখন থেকে রোজ সকালে তোকে আর কাছে পাবো না, তোর মুখ দেখে ঘুম ভাঙবে না, রাতের বেলা আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে পারবো না। কেন? এসব কি কথা? আমি কিন্তু আর আপনার সঙ্গে কথা বলবো না। ইচ্ছে অসহায় কণ্ঠে বলে ধূসরের গালে হাত রাখে। কথাটা সম্পূর্ণভাবে ধূসর ইগনোর করে। ইচ্ছের যে মন খারাপ হয়েছে ভালোভাবেই বুঝতে পেরেছে। যাওয়ার কথা শুনেই মেয়েটা নিজের কি অবস্থা করে ফেলেছে ভেবেই ধূসর দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছেকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়ে দুষ্টুমি কণ্ঠে বলে, ঘুরি, নিজেকে বেশ আমার লাগছে, অনেক কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। বৃষ্টি থামা পর্যন্ত তোমাকে আর একটু ভালোবাসি। ইচ্ছে লজ্জায় বলে, কি শুরু করলেন আপনি? শুরু না করতেই শুরু করেছি এইভাবে মিথ্যা এলিগেশন, তার থেকে শুরু করি। ধূসর তাকিয়ে দেখে ইচ্ছের চোখের কান্নিসে পানি। তাড়াতাড়ি ইচ্ছের গালে হাত রেখে বলে ওঠে, ঘুরি, খারাপ লাগছে? বল সোনা, কি হয়েছে? কাঁদছিস কেন? ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থেকে ইচ্ছে লজ্জায় রাঙা অবস্থায় ধূসরের হাত টেনে পিঠের উপর রেখে বলে, ব্যথা করছে। ধূসর চোখ খিচিয়ে হাসে প্রাপ্তির হাসি। ২৭ বছর জীবনে এমন প্রশান্তি কখনো পায়নি সে। তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটির জন্য আজ সে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। ধূসর ইচ্ছেকে এক ঝটকায় বুকের উপর থেকে নামিয়ে বালিশে শুয়ে দেয়। ধীরস্থিরভাবে ইচ্ছের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। তার প্রতিটা স্পর্শের কথায় যেন হারিয়ে যেতে থাকে মেয়েটা। ধীরস্থিরভাবে ধূসর ইচ্ছের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, এইটা স্বাভাবিক, আমি হাত বুলিয়ে দিচ্ছি সোনা, ঠিক হয়ে যাবে। ইচ্ছে স্বস্তির শ্বাস ফেলে। তার জীবনের শ্রেষ্ঠতম পুরুষটির দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে। ধূসর হঠাৎ রহস্যময় হাসি হেসে বলল, রেড বেরি, ক্যান উই টেক দ্য অব্লিগেটরি বাথ টুগেদার? গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে তড়িঘড়ি করে উঠে বসে ইচ্ছে কালো শাড়িটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। লজ্জায় মাটির ভেতরে ঢুকে লুকিয়ে পড়ছে ইচ্ছে করছে আবারও। ধূসরও উঠে বসতে বসতে দুষ্টুমির স্বরে বলল, কি ব্যাপার রেড বেরি, এত তাড়াতাড়ি রাজি? বেচারি ভাবতে থাকে কখন সে হ্যাঁ বলেছে। ভাবাভাবির মধ্যেই ইচ্ছে কিছু বলে উঠবে, টোন ইচ্ছেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূসর নিজের বাহুতে এক ঝটকায় ইচ্ছেকে তুলে ফেলে। ভোর হওয়ার সাথে সাথে যেন আকাশ আবারও খারাপ হতে শুরু করেছে। বাহিরে মুষলধারায় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু করছে। ততক্ষণে আবারও উন্মুক্ত বুকে ইচ্ছেকে নিয়ে সোজা বাথরুমের দিকে হাঁটতে থাকে ধূসর। আর ইচ্ছে দু হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে ধূসরের কাঁধ। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে। পেছনে ধূসর শক্ত করে ইচ্ছের কোমর জড়িয়ে রেখেছে। স্বচ্ছ আয়নার ভেতর দু জোড়া দৃষ্টি একে উপরের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। ইচ্ছের ঠোঁটের বেহাল অবস্থা। প্রথম কোনো পুরুষের সান্নিধ্য পেয়েছে, তাও তার স্বামীর রূপে। গাল গলায় দৃষ্টমান জায়গাগুলোতে আঁচড়ের দাগকে ঢেকে দিয়েছে ধূসর নিজে ভালোবাসা দিয়ে। জায়গায় জায়গায় লাল রক্ত জমাট বাঁধা দাগ। ভালোবাসার ভাষায় ভালোবাসার চিহ্ন। ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে থেকে নেশালো কণ্ঠে বলে, আমার শার্টে তোমাকে বেশ মানিয়েছে, সুন্দর লাগছে। এতক্ষণ নিজের দিকে চোখ পড়ে ইচ্ছের। গতরাতে ধূসরের শার্ট গায়ে যা হাঁটু ছাড়িয়ে গিয়েছে। ইস্কির লজ্জা। বেচারি লজ্জায় যেন মিশিয়ে যেতে থাকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অভিযোগী স্বরে বলে, এইভাবে লজ্জা পাওয়ার কি আছে? স্বামীর সব জিনিসে তোমার সমান অধিকার আছে, বুঝেছো স্টুপিড? ধূসরের এবার রাগ হয় হালকা। মেয়েটা যেমন নরম তেমনি লাজুক স্বভাবের, এই জন্যই সবাই কষ্ট দিতে থাকে। সব সময় কেমন লজ্জায় গাল দুটো লাল করে রাখে। ইচ্ছে কি বুঝতে পারে না তার কন্ট্রোল হারিয়ে যায়। যদিও ধূসর মেয়েটার এখন লজ্জারাঙ্গা মুখটা বেশ পছন্দ করে। অর্ণবের সাথে ফোনে কথা বলতে বলতে তাহসিন এক হাতের কোণোয় সোফার হাতলে রেখে অন্য হাতটা কপালে ঠেকায়। বাইরে সকালের তেজি আলো, ঘরের ভেতরে শান্ত পরিবেশ, মাঝে মাঝে রান্নাঘর থেকে আসা হালকা শব্দ। দীর্ঘদিন পর 2 দিনের ছুটি পেয়েছে। ধূসর চলে যাবে, সেই জন্য অনেক কষ্টে অর্ণব ম্যানেজ করে দিয়েছে। তাই আজ ঘরে থাকার একটুখানি বিলাসিতা অনুভব করছে। মেডিকেল ক্যাম্পে গত কয়টা সপ্তাহ ছিল ধকলে, তাই শরীরটাও একটু বিশ্রাম চাইছে। ক্যাম্পের জন্য জয়ের বিয়েতেও যেতে পারেনি। তবে মনটা তাহসিনের শান্ত না, মনে মনে ভাবে,
অর্ণবের কণ্ঠস্বর আর ধূসরের চিন্তাগুলো যেন একটু বেশিই জাগিয়ে তুলছে। ঠিক সেই সময় ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। ভারী পায়ের সেই ছন্দময় চলার শব্দ যেন এক অন্যরকম উত্তেজনা তৈরি করে ঘরের ভেতরে। তাহসিন থেমে যায়। কানে ফোন থাকা অবস্থাতেই চোখ তুলে চেয়ে থাকে সামনে চিরচেনা চিরগম্ভীর ধূসরকে। আজ অদ্ভুত এক হাস্যোজ্জ্বল মুখে দেখে চমকে ওঠে, যেন তার সেই ভাইয়ের চাপা রাগ অভিমানের জায়গায় আজ এক অদ্ভুত শান্তি, এক রহস্যময় আনন্দের ছাপ স্পষ্ট। ধূসর এগিয়ে এসে একেবারে তাহসিনের বিপরীত ছপায় বসে, পায়ের উপর পা তুলে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে বোনের দিকে। তাহসিন ফোনটা রেখে দেয় পাশের টেবিলে, তারপর একটু কাত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, আজকে তোমার মধ্যে অন্য কিছু দেখছি। মুখে হাসি, চোখে যেন ঝিলিক। কি হয়েছে? ধূসর কিছু বলে না, কেবল চোখে যেন এক অদ্ভুত ঝাঁকুনি নিয়ে তাকিয়ে থাকে সোজা সামনের দিকে। তাহসিন এবার চোখ নামিয়ে ধূসরের কাঁধের দিকে তাকায়। একটা পাতলা দাগ, লালচে আঁচড়, যেটা হয়তো অনেকেই খেয়াল করতো না, কিন্তু তাহসিন তো ভাইকে খুব ভালো করেই চেনে। ধূসর বসার সময় জামার কলার সরে গিয়ে স্পষ্ট হয়েছে সেই দাগ। তাহসিন এবার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে ওঠে, ভাই, কাঁধে দেখছি বিড়ালের আঁচড়। তা বিড়ালটা কি বেশ বড় না ছোট ছিল? ধূসর এবার চোখ তুলে তাকায় তাহসিনের দিকে, কোনো কথা না বলে উঠে দাঁড়ায়, দু পা এগিয়ে আসে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে ঝুঁকে আসে তাহসিনের কানে, নিঃশ্বাস ছুঁয়ে বলে কিছু একটা একেবারে নিশ্চুপ গলায়, যেন বাইরের দুনিয়ার কেউ না শুনতে পারে। তাহসিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। ধূসর তখন আর কিছু না বলে সোজা দরজার দিকে হাঁটা দেয়। গাইনি বিশেষজ্ঞ হওয়ায় সুবাদে মেয়েলি সব কিছু যেন সব সময় হাতের কাছে থাকে তাহসিনের। প্রয়োজন পড়লেই ব্যাগ হাতড়ে পেয়ে যায় যা দরকার। আজও তার ব্যতিক্রম হয়নি। ধূসর যেদিকে হেঁটে গেল সেদিকেই একবার স্থিরভাবে তাকিয়ে থাকে তাহসিন। কিছুটা হাসি চোখে মুখে ভেসে ওঠে। এরপর ধীরে ধীরে ব্যাগের চেন খুলে ভেতর থেকে কিছু একটা বের করেন। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই যা দরকার বেছে নেয়। চোখে মুখে যেন এক ধরনের মনস্থির করা দৃঢ়তা। পায়ের শব্দ ঠায় ঠায় কানে বাজতে থাকে। উপরের দিকের সিঁড়ির দিকে এগোতে থাকে তাহসিন। চারপাশে এখন আর রাতের শুনশান অন্ধকার নেই, বরং সারা রাতের তাণ্ডব শেষে প্রকৃতি যেন নিজেকে ধুয়ে মুছে ফেলেছে। আকাশ জুড়ে নীলচে মেঘের আনাগোনা, মাঝে মাঝে সূর্যের টকটকে তাপ নেমে আসে মাটির গায়ে। সেই রোদের তীব্রতা যেন এক রকম নিঃশব্দ হুঁশিয়ারি, কিছু ঘটতে চলছে। অন্যদিকে রূপালীর ছোট আয়নার সামনে বসে আছে ইচ্ছে, পরনে ধূসরের সাদা টি শার্ট, যা ওর গায়ে একেবারে ওভার সাইজ হয়ে গেছে, হাঁটু অবধি নেমে এসেছে, সাথে কালো ট্রাউজার, যেটা কেবল ঘরের আরামেই মানায়। লম্বা ভেজা চুল পিঠ পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে, পানি টুপটুপ করে পড়ছে নিচে। আয়নার সামনে বসে ধীরে ধীরে নিজের মেকআপ বক্স থেকে কনসিলার নিয়ে ঘাড়ে ও হাতে থাকা নখের আঁচড় আর লালচে গভীর দাগের উপর হালকা করে চাপ দিচ্ছে। এক একটা দাগ ঢাকার সাথে সাথে ইচ্ছের বুক ধকধক করে উঠে লজ্জায় ও ধূসরের স্পর্শের স্মৃতিতে গাল দুটো রক্তিম হয়ে ওঠে। এই ভেবেই নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করে ওর, অথচ সবই তো ধূসর করেছে, এতটাই জোরে, এতটাই অধিকার নিয়ে, যা নিজের কাছেই বিশ্বাস হয় না ইচ্ছের। হঠাৎ দরজার আলতো শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় ইচ্ছে। দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে ঢুকে তাহসিন। তাহসিনকে দেখে ইচ্ছে মুহূর্তেই থমকে যায়, চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়ে। বহুদিন পরে বোনকে সামনাসামনি দেখে যেন কিছুক্ষণ বুঝেই উঠতে পারে না কিছু। তাহসিন মৃদু মুস্কি হাসে, চোখের কোণে খানিক জল জমেছে ওর। সামনে এসে দাঁড়িয়ে থেমে যায়, ভালো করে দেখে নেয় এই ইচ্ছে কি সেই আগের ইচ্ছে। ধূসরের সাদা টি শার্টে ভেজা চুলে আর একটু নারীত্বের ছাপ নেয়া চোখ মুখে। কি এই মেয়েটাই তার ছোট বোন? চোখের কোণ ভিজে আসে, ঠোঁট কাঁপে তাহসিনের। এক পা এগিয়ে এসে হঠাৎ করেই জড়িয়ে ধরে ইচ্ছেকে। আই মিস ইউ আপু, তোমায় অনেক অনেক মিস করেছি জানো।
ইচ্ছের কণ্ঠে অসহায় ভালোবাসা আর অভিমান গুলিয়ে এক হয়ে গেছে। ইচ্ছে হতবাক হয়ে যায় কিছুক্ষণের জন্য, চোখের পাতা না ফেলে শুধু তাকিয়ে থাকে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নেয় ইচ্ছে, ঠোঁট ফুলিয়ে রাগী মুখে বলে, যেন পুরনো দিনের সেই বাচ্চা ইচ্ছে তাহসিনের কোলে বসে রাগ করে মুখ গুটিয়ে বসে থাকত। তাহসিন হেসে ফেলে সেই আগের মতোই মিষ্টি নির্ভেজাল এক হাসি। ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ইচ্ছের মাথায় আলতো করে রাখে, আঙ্গুল বুলিয়ে দিতে থাকে। বাচ্চা মতো তোদের বাকি থাকবে চিরকাল, তবুও তুই আমার বোন, ঠিক আগের মতোই। নির্জন সেই কক্ষের নীরবতা খানিকটা ভাঙে একটি শব্দের, ট্যাবলেটের পাতার কসকসে আওয়াজে। তাহসিন হাত বাড়িয়ে ইচ্ছের দিকে একটি ছোট সাদা ট্যাবলেট এগিয়ে দেয়, কণ্ঠ স্বাভাবিক তবে তীক্ষ্ণ, যেন প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে অনির্বাচনীয় কোনো রহস্য। এইটা খেয়ে নিস, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে তাহসিন। ইচ্ছে অবাক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে ওঠে, কি এটা আপু? তাহসিন কিছু বলে না, এক রকম নীরব চাপ চোখ মুখে। তারপর ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ায়। ঠিক বেরিয়ে যাওয়ার আগে থেমে গিয়ে পেছনে না তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোর স্বামী পাঠিয়েছে যাতে আমি ফুপি হই আরো দেরিতে, বুঝেছিস পাগল? শব্দগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে ছুরির মতো কেটে ফেলে ইচ্ছের চিন্তার প্রবাহ। মুহূর্তেই মুখের রক্তের ছোঁয়া ছড়িয়ে পড়ে লজ্জায় আর এক অজানা উত্তাপে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। ইচ্ছের চোখ বন্ধ করে ফেলে, একবার চাইলেও দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না সেই ছোট্ট ট্যাবলেটের থেকে। তাহসিন চলে যায়, পেছনে পড়ে থাকা এক অবাক আহত কাঁপতে থাকা মেয়ে ইচ্ছে। ইচ্ছের মন চিৎকার করে যেন বলতে চায়। ইচ্ছে কাঁপা কাঁপা হাতে ট্যাবলেটটি তুলে নেয়, হৃৎস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। ইচ্ছের লজ্জায় ভাবতে থাকে পালিয়ে যাবে কোথাও দূরে, এতটা দূরে যেখানে ধূসর ভাই আর খুঁজে পাবে না তাকে। তার পাগলামি, তার অসভ্যতা আর কোনো দিন যেন ছুতে না পারে। কিন্তু ইচ্ছে জানে ধূসর ঠিকই খুঁজে নেবে, হয়তো মৃত্যু হয়ে, হয়তো আগুন হয়ে, হয়তো ভালোবাসার ছায়া হয়ে। তার কানে তখনও বাজে তাহসিনের শেষ কথা, চুলটা ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিস। লজ্জারাঙ্গা হয়ে ইচ্ছে ট্যাবলেটটা ছুঁয়ে দেখে, আজ নিজেকে কেমন বড় লাগছে তার। বড় কারণ কেউ একজন তাকে এতটা গুরুত্ব দিয়েছে, এতটা ভালোবেসেছে। সে কারো ভালোবাসার মানুষ, শুধু ভালোবাসা বললে ভুল হবে, সে কারো পাগলামির কারণ। ধূসর ভাইয়ের বলা কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে, প্রতিটি বাক্য, প্রতিটি স্পর্শ যেন ইচ্ছের ভেতরটাকে কাঁপিয়ে দিচ্ছে। গাল গরম হয়ে ওঠে, বুকের ভেতর হালকা কাঁপুনি। চেয়ারটায় বসে থাকা অবস্থায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাতের ট্যাবলেটের দিকে। হঠাৎই চোখের কোণ ভিজে ওঠে, এক ফোঁটা পানি নীরবে গড়িয়ে পড়ে গাল বেয়ে। ইচ্ছে ভাবে, সে কি এতটা ভালোবাসার যোগ্য ছিল? তার সেই অসভ্য পুরুষ যে রাগে, ভালোবাসায়, অহংকারের সব সীমানা পেরিয়ে দিয়েছে তাকে। তাকে ঘিরেই যেন এক অদ্ভুত ভালোবাসার গল্প লেখা হচ্ছে। কাঠের একটা পুরনো চেয়ার, তার সঙ্গে দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে অনু, মুখ শুকনো, চোখ আধো খোলা। সকালে কোচিং যাওয়ার সময়ই ধূসরের লোকজন ওকে তুলে এনেছে, কিন্তু কেন তা এখনও অনুর কাছে অজানা। ঘরের এক পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তৃণ্য আর রাফিদ, দুজনেই নীরব, ধূসরের প্রতিটি পদক্ষেপের নজর রাখছে। ধূসর থমকে দাঁড়ায়, চোখে যেন এক নিষ্ঠুর আগুন, বুক ভরা রাগ আর অভিমানে গলার স্বর কাঁপছে, কিন্তু তবুও নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। অনু হঠাৎ চোখ মেলে তাকায় ধূসরের দিকে, ঠোঁট শুকিয়ে এসেছে, কিন্তু কণ্ঠে ভয় ঢাকতে চায় না সে। আমাকে কেন তুলে এনেছেন আপনি? যদি আমি ভাইয়াকে বলে দিই আপনি আমাকে অপহরণ করেছেন, তাহলে কিন্তু তাহসিন আপুর সাথে ভাইয়ার বিয়েটা ভেঙে যাবে মিস্টার ধূসর। তৃণ্য ও রাফিদ একে অপরের দিকে তাকায়। অনুর সাহসের এই উল্টাপাল্টা কথা শুনে রাগে ধূসরের চোখ লাল হয়ে ওঠে, কিন্তু ঠোঁটে ফুটে ওঠে সেই রহস্যময় ঠান্ডা একরোখা হাসি। ধীরে ধীরে ধূসর অনুর খুব কাছে গিয়ে মুখ নামিয়ে আনে, গলার স্বরটা যেন ছুরির মতো ধারালো। তাই না? তাহলে ইচ্ছেকে সমুদ্রের পানিতে ধাক্কা দেওয়ার ঘটনাটাও বলে দেই আমি, কেমন অনু? ধূসরের কণ্ঠ কেমন ঠান্ডা, চোখের খুনির মতো লাগে অনুর। কি ভয়ঙ্কর, কি নিঃসঙ্গতা!
অনুর চোখ মুহূর্তেই বড় হয়ে যায়, মুখের রং কেমন মুহূর্তেই ফ্যাকাশে রং ধারণ করে। হাতে নাতে ধরা খেয়েছে, তবে এত দিন পর ধূসর কেন তার সাথে ছলাতুরি করছে। অনু ধূসরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মানুষটা তার খেলার পাত্র নয়, বরং সঠিক সময়ের অপেক্ষায়। এতদিন চুপ ছিল। ইচ্ছেকে সেদিন কেন ধাক্কা মেরেছিলে সমুদ্রে? আসল উদ্দেশ্যটা কি? কে পাঠিয়েছে তোমাকে? অতি ঠান্ডা মাথায় পরপর প্রশ্নটা করে বসে রাফিদ। ধূসরকে দিয়ে তার বিশ্বাস নেই, কখন যে হাত তুলে ফেলবে বলা মুশকিল। ইচ্ছের ব্যাপারে ছেলে মেয়ে কাউকেই ছাড় দিতে নারাজ ধূসর অন্তত এতটুকু ভালোভাবেই জানে। বাকি চার বন্ধু আমি ইচ্ছেকে ধাক্কা মারিনি, কতবার বলবো? বিনা কারণে তুলে এনেছেন আমায়। এই কথা যদি ভাইয়ার কানে পৌঁছায় তাহলে দেখবেন আপনাদের কি অবস্থা করে। এক নিঃশ্বাসে বলে ফেলে অনু, তবে চোখ এখনো স্থির ধূসরের দিকে, যেন ভাবছে আসলে লোকটি চাইছে কি। চুপ করে থাকার তো মানুষ তিনি না। রাফিদ আবার বলে, তুমি ভালো করে জানো ধূসরকে দিয়ে যা ইচ্ছে তাই করানো চায় না। ইচ্ছের ব্যাপারে ও ছেলে মেয়ে কাউকে রেহাই দেয় না। এখনো সময় আছে, বলো কেন করছো? অনুর দিকে বেশ ভালোভাবেই রাফিদ কিছুক্ষণ তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে প্রতিটি নড়াচড়া। পর মুহূর্তেই রাফিদ আবার বলে, তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে তুমি ভয় পাওনি আমাদের কথায়, কিন্তু সমস্যা হলো তোমার চোখ বলছে অন্য কথা। অনু এবার মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট চেপে ধরে, যেন নিজের চোখকে থামাতে পারছে না। ধূসর এবার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, মাটি ঠুকরে জুতোর শব্দ করে উঠে, তারপর থেমে গিয়ে অনুর একদম সামনে দাঁড়িয়ে যায়। তুই যদি বলিস তুই কিছু করিসনি, তাহলে তুই কি করেছিলি সেটা বল। একটা শব্দ যদি আমার ইচ্ছের বিপরীতে যায় তাহলে মাটিতে পুঁতে ফেলবো জ্যান্ত। গলা এতটাই নিচু আর স্থির যে শুনলেই মনে হয় এক একটা শব্দ মৃত্যুর নির্দেশ। অনু কেঁপে উঠে চোখ নিচু করে ফেলে। ধূসরের ধৈর্য তখন আগুনের মতো জ্বলছে, কপালে ভাঁজ পড়েছে অনেক ছোট রক্তচক্ষু। ধূসর আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে ধপ করে এগিয়ে গিয়ে সজোরে অনুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। অনুর মাথা ঘুরে উঠে চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে ধূসরের দিকে। মুহূর্তেই চোখের কোণে জল জমে, তারপর হু হু করে কেঁদে ওঠে। অনুর কান্না ঘর কাঁপিয়ে তোলে, ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিচে। একটা সরু লাল রেখা ঠোঁট বেয়ে গাল ছুঁয়ে পড়ে নিচে, যেন নীরব চিৎকারের রক্তমাখা সাক্ষী। ধূসর দাঁড়িয়ে থাকে, নড়চড় না করে, নিঃশ্বাস ভারী, চোখ জ্বলে উঠে আবার রাগে অথবা ভয়ঙ্কর কোনো প্রতিজ্ঞায়। তৃণ্য আর রাফিদ তখনই ছুটে আসে, ধূসরকে টেনে সরিয়ে ফেলে অনুর কাছ থেকে। তৃণ্য সামনে দাঁড়িয়ে রাখে চেপে, গলা নিচু করে গম্ভীর স্বরে বলে, এইবারও কি বলবে না, না আবার আমাদের হাত তুলতে বাধ্য করবে? রাফিদ অনুর দিকে তাকিয়ে বলে, এখনো সময় আছে, সত্যি কথা বল। আমরা কিছুই করিনি এখনো তোমার সাথে। তোমার মুখ থেকে সত্যটা চাই জানতে। অনু কাঁধে মুখ ঢেকে কাঁদছে, ঠোঁট কাঁপছে, কিন্তু গলা থেকে কিছু বেরোচ্ছে না। নিঃশ্বাস ছোট ছোট, যেন বুকের মধ্যে কষ্ট জমে গেছে, অথচ বলার সাহসটা নেই। তৃণ এবার কিছুটা নরম হয়ে বলে, তুমি বলো অনু, কার সাথে মিলে করেছো? অর্ণব এসব জানতে পারলে আহত হবে ভীষণ। তুমি আমাদেরও ছোট বোন, তাহলে কিভাবে কাজটা করতে পারলে? আর কত লুগোবে এসব, বলো কেমন করেছো? অনু তখনও কিছু বলে না, রক্তমাখা ঠোঁট দিয়ে কেবল নিঃশব্দে কাঁদছে। ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে তখন একটাই প্রশ্ন, তোর চুপ থাকার মাসুল কতটা ভয়াবহ হতে পারে জানিস? খানিকক্ষণ বাদে অনু অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ধূসরকে একবার দেখে নেয়, মায়া ভরা সেই দৃষ্টি, তারপর অপরাধ বোধে ধীরে ধীরে বলে ওঠে, ধূসর ভাইকে আমার ভালো লাগতো শুরু থেকে। ট্রিপে ওনাকে যত দেখি তত মুগ্ধ হতে থাকি। একদিন রাতে আমি ওনার জন্য চিঠি লিখি আমার অনুভূতি নিয়ে। তবে মীরা আপু এটা জানতে পারে, আমাকে ভয় দেখিয়ে বলে অর্ণব ভাইয়াকে সব বলে দিবে। আমি অনেক রিকোয়েস্ট করতে থাকি যেন না বলে। শেষে তিনি রাজি হন, আমাকে বলে তার হয়ে একটা কাজ করতে। আমি জানতে চাইলে বলে সময় এলে বলবে। এতটুকু বলে অনু যেন হাঁপিয়ে ওঠে। অন্যদিকে তৃণ্য আর রাফিদ যেন এমন কিছু আশা করেনি, অবাক হয়ে শুনতে থাকে সব কথা। আর ধূসর তখনও অগ্নির দৃষ্টি নিয়ে অনুর দিকে তাকিয়ে। থেমে থেমে অনু আবার বলে, সেদিন
সমুদ্রের পানিতে গোসলের সময় যখন সবাই অন্যমনস্ক ছিল, সেই সুযোগটা কাজে লাগায় মীরা আপু। ইচ্ছের সাঁতার না জানার জন্য সবার অগোচরে আমায় ধাক্কা দিতে বলে, তবে আমি বারণ করলে তিনি আমাকে আবার অন্য ভাইয়ার কথা টেনে ভয় দেখাতে থাকে। ভয় ভয়ে আমি রাজি হয়ে গেলেও আমি ধাক্কা দিতে পারিনি ইচ্ছেকে। সে সময় মীরা আপু নিজেই ধাক্কা দিয়ে ফেলে ইচ্ছেকে। সম্পূর্ণ কথা শেষ করেই অনু কেঁদে উঠে আবারও, যেন বড় কোনো বোঝা নেমে গেল আজ। নিজেকে ছোট লাগতো অপরাধ বোধে। নিজ ফ্রেন্ডের সাথে বেইমানি কাজ করেছে। কিভাবে এই মুখ নিয়ে চলতো অনু ভেবেই যেন মরে যেতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করবেন ধূসর ভাই, আমি চেষ্টা করেছি অনেকবার বলার, তবে ভাইয়া পর্যন্ত সমস্ত কথা যাবে এই ভয়ে আর বলতে পারিনি। বাবা মার পর ভাই আমাকে জীবন দিয়ে ভালোবাসে, কিভাবে তার বিশ্বাসে এই জায়গায় ভাঙতে পারি বলুন? মাথা নত করে অনু কাঁদতে থাকে। যাকে সে ভালোবেসেছে সেই মানুষ আজ অন্য কারো তার থেকেও বড় কিছু যে অন্যায়ের সাথে ছিল, কারো জীবন মরণ নিয়ে খেলেছে ভেবেই যেন বুকের ভেতর অপরাধবোধ কুরে কুরে খেয়ে ফেলে সব। মামুনি, আসবো? দরজার সামনে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্নটা করে ধূসর রোকসানা তালুকদারের উদ্দেশ্যে। রোকসানা ততক্ষণে ধূসরের কণ্ঠস্বরে উঠে দাঁড়ায়, ভেতরে আসতে বলে। ধূসরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। তিনি দেখেই বুঝতে পেরেছেন ছেলেটা সকাল থেকে বাইরে ছিল, সরাসরি তার ঘরেই এসেছে। ঘাড়মান্ত শরীর, রোদে জ্বলা মুখে এক ধরনের লালচে ছাপ ফুটে উঠেছে। লিভিং রুম থেকে তখন চিহ্ন, রাফিদ আর তৌফের গলার আওয়াজ ভেসে আসে। রোকসানার কপালে ভাঁজ পড়ে, কিছু একটা ভাবে। তালুকদার আব্বা, কি হয়েছে? প্রশ্ন করে ধূসরের দিকে তাকিয়ে রোকসানা। মনের ভেতরটা কেমন কুট ডাকছে, যেন কোনো অঘটনের আশঙ্কার আধার জমে উঠেছে বুকের মাঝে। ধূসর ধীর স্থির পায়ে এগিয়ে রোকসানার হাত ধরে তাকে ধীর পায়ে বসিয়ে দেয়। চারপাশে যেন হঠাৎ একটা ভারী নীরবতা নেমে আসে। ধূসর গভীর চোখে রোকসানার দিকে তাকিয়ে বলে, মামুনি, আমি যাওয়ার আগে ইচ্ছে সব কিছু ঝুঁকিমুক্ত রাখতে চাই। আমার অবর্তমানে ইচ্ছের জীবনে যেন কোনো ঝুঁকি না আসে। তোমার কাছে জানতে চাই, আপনার এসব কেন করেছে? কেন সে জেলে ছিল? আর কেনই বা ইচ্ছেকে বিয়ে করতে চাইতো? রোকসানা এক মুহূর্ত চুপ থাকে, মুখের ভাষা যেন স্তব্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ নিঃশ্বাসে ফেলে ধীরে ধীরে বলতে শুরু করে। বেশ আগের কথা, তখন রুহির অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, সারা দিন বিছানায় পড়ে থাকতো। তুই তো তখন দেশের বাইরে। তখন ভাইজান মানে রোস্তম মির্জা, তোদের মামা, সে সময় বলে ইচ্ছেকে কিছুদিন পাঠিয়ে দিতে, রুহের সঙ্গে থাকুক বলে। আমিও ভাবি তেমন তো কিছু না, কয়েকদিন থাকুক, ভালো লাগবে ইচ্ছের। ও কি জানতো এই সিদ্ধান্ত এমন ভয়ঙ্কর কিছু ডেকে আনবে? রোকসানা থেমে যায়, চোখে তখন আতঙ্কের ছায়া। ধূসর চুপচাপ তাকিয়ে থাকে, কিছু না বলেও যেন সব শুনছে। ইচ্ছে তখন ক্লাস 8-এ পড়ে, ছোট্ট, সরল আর কেমন জানি ভীতু ছিল। প্রথমে তো স্বাভাবিক ছিল সব কিছু, কিন্তু ধীরে ধীরে আফনানের ব্যবহার বদলাতে থাকে। ও কেমন করে যেন ইচ্ছের দিকে তাকাতো, ছুটতো, ওই কাছে যেতে চাইতো। ইচ্ছে প্রথমে কিছু বলে না, আমারও বুঝতে পারিনি। কিন্তু একদিন ইচ্ছে কেঁদে কেঁদে কল দিয়ে বলে আফনান শুধু তাকে আজে বাজে কথা বলে। তখনই সব বলে দেয়। ভাইজান তখন ঘরে ছিল না, আমি তো হঠাৎ করে কিছু করতে পারি না। ইচ্ছে ওই রাতেই আমাদের বাড়ি ফিরে আসে। ধূসরের চল শক্ত হয়ে যায়, চোখ মুখে অদ্ভুত অন্ধকার জমতে থাকে। রোকসানা কাপা গলায় বলে যায়, এরপর আলিম ভাইজান ব্যাপারটা জানলে প্রথমে বিশ্বাস করে না, বরং ইচ্ছের দোষ খোঁজে। আমি চিৎকার করে প্রতিবাদ করি, বলে ইচ্ছে ছোট, সে মিথ্যে বলবে কেন। পরে আরফানের বন্ধুদের মধ্যেই জানা যায় আফনানের আগেও এক মেয়েকে হ্যারাস করার অভিযোগ উঠেছিল। তখন বাড়ির চাপে কিছু হয়নি, কিন্তু এবার আমি আইনি পদক্ষেপ নিই। ইচ্ছে অল্পের জন্য বাঁচে। আমি ওকে নিয়েই থানায় যাই, ওর বয়ান ভিত্তিতে আফনান গ্রেপ্তার হয়। তবে তোরা জানিস, আলিম মির্জা নিজের ছেলের জেল খাটা মেনে নিতে পারেনি। ও ইচ্ছে আর আমাকে শত্রু মনে করে। ধূসর নিঃশব্দে তাতে তার চাপে, মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর যেন আগ্নেয়গিরিও ধুলায়িত হয়ে ওঠে। রোকসানা কাঁদতে কাঁদতে বলে, অনেকবার চেষ্টা করেছে আবার ইচ্ছেকে পাঠিয়ে দিতে বা সরিয়ে দিতে। আমি বাধা হয়ে দাঁড়াই।
এখন বুঝেছিস ধূসর, আমি কেন চাই না ইচ্ছে কখনো একা থাকুক। ওর চারপাশে আমরা ছাড়া কেউ নিরাপদ নয়। ধূসর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে। আমি ফিরে এসেছি মামুনি, এবার ওকে ছুতে গেলেই কেউ বাঁচবে না। কিছুক্ষণ থামে রোকসানা, তারপর আবার বলতে শুরু করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আফনান ফিরে আসে আলিম মির্জার রাজনৈতিক শক্তির জোরে। সমাজে নিজের অবস্থান ফিরে পেতে খুব একটা সময় লাগেনি তার, বরং আগের চেয়েও বেশি দম্ভ নিয়ে ঘুরতে থাকে চারিদিকে। কিন্তু এই শান্ত আবরণ ভেঙে পড়ে একদিন হঠাৎ। জনসম্মুখে এক ছেলেকে সে গুলি করে হত্যা করে। চোখের সামনে অসংখ্য মানুষ, আতঙ্কিত চিৎকার, রক্তে ভেজা রাস্তায় দাঁড়িয়ে থাকা একা আফনান। গা থেকে গড়াচ্ছে ক্রোধ আর উন্মত্তা। পরে জানা যায় সেই ছেলেটি ইচ্ছেকে একাধিকবার ফলো করত, তার গতিবিধি নজরদারি করত ছায়ার মতো। এই খবর যখন আফনানের কানে যায় তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি সে। সবাই সামনেই গুলি চালায়, নিঃসংকোচ নির্ভীক, যেন বলতে চায় যে ইচ্ছের দিকে তাকাবে তার পরিণতি হবে। এই খুন কিন্তু আলিম মির্জার জন্যই সহজ ছিল না সামাল দেওয়া। আগেরবার যেমন চুপিসারে সব ম্যানেজ করা গেছে, এবার তেমনটা হয়নি। মিডিয়া, আইন, বিরোধী পক্ষ সবাই ঝাঁপিয়ে পড়ে। আফনানকে ছাড়াতে গিয়ে একরকম নাকানি চুবানি খেতে হয় তাকে। আর এই ঘটনার পর থেকেই আলিম মির্জা যেন স্থির সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছেকে যে কোনো মূল্যে আফনানের স্ত্রী বানাতেই হবে। তাতে যদি সমাজ, আইন, ভালোবাসার সব কিছুই পিষে ফেলতে হয় তবুও। কারণ এখন বিষয়টা কেবল প্রেম কিংবা আগ্রহ নয়, এটা হয়ে গেছে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক। ইচ্ছেকে বশে আনা মানেই আফনানকে নিখুঁতভাবে পুনরুদ্ধার করা আর নিজের রাজনৈতিক ক্ষমতাকে অপ্রতিরোধ করে তোলা। আলিম মির্জার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, ইচ্ছের বিয়ে আফনানের সঙ্গে যে কোনো মূল্যে। জয়ের বিয়েতেও এই নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হওয়ার পরেই ইচ্ছেকে অপহরণ করেছিল আলিম ভাইজান। শুধু তোর জন্যে ঘরের মেয়ে আজ ঘরে ফিরেছে, আমার ইচ্ছে আমার কাছে ফিরেছে। তবে ধূসর, একটা কথা মাথায় রাখবি, আফনানের পাগলামির জন্য যে ছেলে খুন হয়েছে তা এখনও ইচ্ছে জানে না। আফনানের নাম শুনলে মেয়েটা নিজেকে এখনও গুটিয়ে ফেলে কেমন। আমরা কিছু জানাইনি, আমি চাই না ইচ্ছে এইসবে জড়িয়ে পড়ুক। বলেই আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে ফেলে রোকসানা। অন্যদিকে ধূসর আর কিছু না বলে চুপচাপ রোকসানার হাত ধরে শেষবারের মতো আশ্বস্ত করে যেন সে ইচ্ছের পাশে আর একটা পাখিকেও আসতে দিবে না। তারপর ধীরে ধীরে লিভিং রুমের দিকে হাঁটা দেয়। ঘর পেরিয়ে লিভিং রুমের সোফায় সোজা গিয়ে রাফিদের পাশে গিয়ে বসে পড়ে। ধূসরকে পাশে দেখে তোফ জিজ্ঞেস করে, ভাই, তুই ইচ্ছেকে ছেড়ে অনু আফরানের পিছনে কেন পড়েছিস? কত কষ্ট করে রাতে ফ্লাইট বুক করেছি মনে আছে? সব ছেড়ে ইচ্ছেকে সময় দে। আমরা জানি তুই যাওয়ার আগে রাস্তা ক্লিয়ার করতে চাস, তবে ইচ্ছের কথাও তো ভাবতে হবে। তোফের কথার সাথে মিলিয়ে বাকি দুজনও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তবে ধূসর শুধু হাসির রহস্যময় এক হাসি। ওদের রেখে উঠে দাঁড়ায়, সিঁড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বলে ওঠে, গত রাতেই দিয়েছি সময় বউ পাখি, মনে হয় না আর চাইবে সময় এত কিছুর পরও। তবে তাতে কি, আমার ডিএনএর ভাগিদার চাই স্রেফ। ধূসর চলে গেলেও রেখে যায় পেছনে অবাক করা চোখ জোড়া তিন মূর্তির। কি বলে গেল ধূসর এখনই ভেবেই যেন নিজেদের লজ্জা লাগে। চিহ্ন তো হাই হুতাশ করে কপাল চাপড়ে বলে, মোরাল অফ দ্য স্টোরি, দ্য গ্রেট গম্ভীর রসিকহীন বজ্জাত আমাদের লজ্জা দিয়ে গেল। আমরা এতদিন যারে আলাভোলা ভেবে রোমান্স শেখাইতাম, তলে তলে সে এসবের উপর পিএইচডি করেছে। ভাবা যায় রাদিফ? বলে তোফ। দুপুরের প্রহর চলছে, বাইরে তপ্ত রোদ, চারিদিকে যেন পুড়ে যাচ্ছে। আকাশে জুড়ে রোদ আর ধুলার মাখামাখি, বাতাস নিথর। চারপাশে কেমন একটা অলস ভারী অস্থিরতা নেমে এসেছে। কিন্তু ধূসরের শরীরের ভেতর যেন ঠিক তার উল্টো কিছু এক ধরনের অনিবার্জনীয় অস্থিরতা, তীব্র টান। লিভিং রুমের কেন্দ্র থেকে ধূসর উঠে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কোনো কথা নয়, একমাত্র লক্ষ্য ইচ্ছে। চোখে মুখে ছায়া লেগে আছে এক অজানা ভাবনায়। পায়ের শব্দটুকু যেন নীরবতায় গায়ে লাগতে চায় না। তবু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে সে উপরের দিকে উঠে যায় ধূসর। ইচ্ছের ঘরের দরজায় আসতেই ধাক্কা দেওয়ার আগেই দরজাটা নিচ থেকেই সরে যায়। কাছের বাতাসে হয়তো
সামান্য চাপ পড়েছিল, কিংবা কে জানে দরজা নিজেই বুঝে গেছে ধূসর এসেছে। ধূসর কোনো শব্দ না করেই ঘরের ভিতরে এক পা করে প্রবেশ করে। নিঃশব্দ নির্ভুল শিকারীর মতো স্থির পায়ে এগিয়ে আসে। দৃষ্টির চারিদিকে ঘুরিয়ে অবশেষে স্থির হয় বারান্দায়। ডিভানে শুয়ে আছে ইচ্ছে। মেয়েটার বুকের উপর রাখা একটা বই, খোলা পাতার ছড়ানো দুপুরের আলো, চুলগুলো এলোমেলোভাবে মুখে ছায়া ফেলেছে। নিঃশ্বাস ফেললেই বুক ওঠানামা করছে ধীরে ধীরে। ক্লান্ত নিশ্চিন্তে ঘুমে তলিয়াছে। ধূসর দাঁড়িয়ে পড়ে। চোখে ফুটে ওঠে এক ধরনের নেশা, ভয়াবহ রকমের শান্ত, অথচ ভেতরে ঘূর্ণির মতো তোলপাড় করা স্পন্দন। এমন দৃশ্য হাজারবার কল্পনা করলেও চোখের সামনে এভাবে দেখা ধূসরকে কেমন যেন আচ্ছন্ন করে তোলে। এই মেয়ে, এই ঘুমন্ত অববয়, আজকের পর আবারও কবে দেখা হবে, আবার কবে সে এভাবে নিশ্চিন্তে ঘুমনে থাকবে তার পাশে। ভাবতেই ধূসরের চেহারা পাল্টাতে থাকে। ঠোঁট শক্ত হয়ে আসে, চোখের কর্ণ ভর্তি হয় আবেগের অঘম চাপ, যেন ভেতরের যন্ত্রণাটুকু কণ্ঠ রোধ করে তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে। ধীরে ধীরে ধূসর এগিয়ে যায় ইচ্ছের দিকে, পা ফেলে একেবারে নিঃশব্দে, যেন সময়টুকু বুঝে উঠতে না পারে তার গমন। আর ইচ্ছে এখনো ঘুমিয়ে। ধূসর কাছে পৌঁছে এক ঝলক তাকায়, যেন মনে গেঁথে নিতে চাইছে প্রতিটি রেখা, প্রতিটি নিঃশ্বাসের ছন্দ। এই মুহূর্তটা, এই দৃশ্যর জন্য যুদ্ধের আগেও একমাত্র শান্তি। অবশেষে ধূসর নিঃশব্দে ডিভানের পাশে বসে পড়ে, আর একটু ঝুঁকে চোখ রাখে ইচ্ছের মুখে। চোখে মুখে সেই দুঃসহ সত্য, এই শান্ত নিদ্রা হয়তো আজই শেষবার তার চোখে ধরা পড়েছে। এখনো কিছু না বলে ধূসর শুধু তাকিয়ে থাকে, কারণ ভেতরে এখন যা চলছে তা শব্দে প্রকাশ সম্ভব নয়। ইচ্ছের পরনে ওভার সাইজে ধূসরের টি শার্ট থেকে শরীরের দৃষ্টিমান জায়গাগুলোতে লাল দাগ স্পষ্ট হয়ে উঠেছে। ঘরের নরম আলোয় দাগগুলো যেন আরো স্পষ্ট, আরো জ্বলন্ত। ধূসর নিঃশব্দে তাকিয়ে থাকে ওইদিকে নীরব চোখে, গভীর অনুভূতিতে। প্রতিটা দাগ যেন তার নিজেরই অদৃশ্য ছাপ, প্রতিটা ছোঁয়া যেন তার অস্তিত্বের প্রমাণ। ইচ্ছে এখনো ঘুমিয়ে বিভোর, নিঃশ্বাসের শব্দ স্পষ্ট, বুকের ওঠানামার ছন্দ। ধূসর ধীরে ধীরে মুখ নামিয়ে আনে, খুব যত্নে, খুব গোপনে, যেন এই মুহূর্তটা কারো কাছে ধরা না পড়ে। একের পর এক গভীর চুমু বসিয়ে দেয় সেই দাগগুলোর উপর, যেন প্রতিটা দাগকে সান্ত্বনা দেয়, প্রতিটা ছোঁয়াকে আশ্বাস দেয় সে ফিরে এসেছে আজ এখানে, এখন ইচ্ছের পাশে। ইচ্ছের ঘুমের ঘরে ধূসরের স্পর্শে এক সময় চোখ খুলে ফেলে। অর্ধ জাগ্রত, কিন্তু ধূসরকে দেখেই মনে হয় সে যেন চিরচেনা স্বস্তির একটা পরশে ঘেরা। সারাদিনের অজানা আতঙ্ক, অপেক্ষা, নির্ভরতা সব এক নিমিষেই ধূসরকে ছুঁয়ে যেন থেমে যায়। ইচ্ছে আবেগে ধূসরকে কাছে টেনে নেয়, শরীরের সমস্ত অবসন্নতা সত্ত্বেও শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছের কণ্ঠে ফিসফিসিয়ে ঘুম ঘোরে আচ্ছন্ন, কিন্তু সেই কণ্ঠে থাকে একরাশ অভিমান ও বেদনার আবেশ।